मौसम प्यार का रंग बदलता रहे, यूं ही चलता रहे, तेरे मेरे प्यार का कारवां। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতেই যে গানটা গাইলাম, সেই গানটা আমি কেন গাইলাম? এমনি গতকাল এই গানটায় রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্যই হঠাৎ মনে পড়ে গেল, তাই জন্য ভাবলাম একটু গানটা গাই। তো গতকাল এই গানটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো রিমাল এসেছিল, আপনারা দেখেছেন সবাই কি অবস্থা, চার চতুর্দিকে হাওয়া, আর প্রত্যেকটা মানুষের মুখেই একটাই কথা যে বৃষ্টি হ কিন্তু ঝড় হোস না। তো তার মধ্যে দুজনের মুখে আমরা শুনে নিয়েছি, এক হচ্ছে সন্দীপ বলেছে, আর সঙ্গে সঙ্গে আবার টিনও ওই একই কথা বলেছে। আবার ওয়াইটির প্রধান দালাল, তার মুখেও একই কথা শুনেছি যে এর আগে যে ঝড়টা এসেছিল তাতে ওর যা অবস্থা হয়েছিল, তাতে ও এখন এই কথাটাই বলছে যে ঝড় হোস না, যতটা পারিস বৃষ্টি হোক, কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো যাই হোক, এই কিছুদিন আগে যখন সন্দীপ এই কথাটাই বলেছিল, যখন কৃষাণু বাইরে ছিল, মানে কৃষাণু আর সন্দীপের বাবা দুজনে মিলে যখন স্কুল থেকে ফিরছিল, সেই সময় এরকম একটা ঝড় বৃষ্টির আবহ তৈরি হয়েছিল, আর সেখানে বজ্রবিদ্যুৎও হচ্ছিল, মানে যে বজ্রপাত হচ্ছিল, সেখানে সন্দীপ খুব ভয় পাচ্ছিল আর বলছিল যে বজ্রপাতটা হোস না, আর বৃষ্টি হলে ঠিক আছে কিন্তু ঝড়টা হোস না, কারণ ওরা বাইরে রয়েছে, খুব চিন্তা হচ্ছে। তো যাই হোক, সেখানে ও দেখলাম কালকে এই একটাই কথা বলছে। তো যাই হোক, সেখানে ওর যেহেতু বর বাইরে রয়েছে, তো একটুখানি আমাদেরকে বোঝানোর জন্য এইটুকু তো করতেই হবে না, কারনা বানতা হে। তো যাই হোক, তারপর আরও কত ফেক যে ওর চিন্তা, সেগুলো আমি ভাবছি। বলছে যে তাড়াতাড়ি যদি ছেড়ে দেয় তাহলে ভালোই হয়, নাহলে এরপর তো খুব ভিড়ও হবে, প্রচণ্ড ভিড় হবে, ট্রেনে ঠাসাঠাসি করে আসতে পারবে না। তো মানে এই ফেক চিন্তাগুলো যখন মানুষের জন্য করে, মানে ওর বরের জন্য করে, ও ভুলেই যায়, অনেক কিছু ভুলে যায়। তো গতকাল যে ভিডিওটার মধ্যে ও চিন্তা প্রকাশ করছে, সেই ঘটনাটা অ্যাকচুয়ালি তো আগের দিন হয়েছে। তো আগের দিন কি ছিল? সানডে। তো সানডে ওর একমাত্র ওর বরেরই থাকে, আর ওর বরের মতো আরও অনেকে যারা এমন ডিউটি করে যেগুলো কিনা শিফটিংয়ে তাদের ছুটি দেওয়া হয়, তারাই শুধুমাত্র কিন্তু অফিস করেছে। বাদবাকি বেশিরভাগ মানুষ যাদের আমরা বলি যে অফিস যাত্রী, তারা কিন্তু সবাই মোটামুটি ছুটিতে ছিল, যারা প্রাইভেট বা সরকারি কর্মচারী, ঠিক আছে। তো তাহলে এখানে ট্রেনে ভিড় হওয়ার প্রশ্নই আসে কোথায়? যে কোনো সিচুয়েশানেই রবিবার দিন ট্রেনে সেরকম ভিড় হয়ই না, শুধুমাত্র রবিবার দিন ভিড় হয় কোনো স্পেশাল কেস, সেগুলো তো সেরকম একটা কেস আছে অবশ্যই। আমাদেরই একজন মানে সদস্য, তিনি আমাকে বলেছেন যে এই বিষয়টা একটুখানি আলোচনা করো। তো অবশ্যই সেই বিষয়টা আলোচনা করব। তার ছোটো করে বলি ব্যাপারটা কি, যে এই যে রবিবার দিন যেদিন রিমাল আসার কথা, সেদিন আমাদের রাজ্যে সতর্কতা দেওয়া হয়েছিল একটা ঘূর্ণিঝড়ের। তো সেক্ষেত্রে একটা পরীক্ষা ছিল যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই পরীক্ষাটা অ্যারেঞ্জ করেছে চাকরির জন্য। তো সেক্ষেত্রে তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বোঝা উচিত ছিল যে এই পশ্চিমবঙ্গ নামক যে রাজ্যটি আছে, সেই রাজ্যের ছেলেমেয়েগুলো কি করে পরীক্ষা দিতে যাবে, কারণ সব তো সতর্কতা জারি করা হয়েছে। তাহলে উচিত কি ছিল? এই পরীক্ষাটা পোস্টপন করার জন্য কিন্তু সেটা করা হয়নি। তো সেটা খারাপ লেগেছে, অবশ্যই আমারও সেটা শুনে খারাপ লেগেছে যে আমাদের রাজ্যে যারা ছিল তারা হয়তো পরীক্ষা দিতে যেতে পারেনি, বা কিছুজন হয়তো গেছে, সবার তো সমান অবস্থা নয়। তবে এটা নিয়ে আলোচনা, অবশ্যই এটা জাস্ট নিন্দা আমি করতে পারি, বাট আলোচনা কিভাবে করব, কারণ এটা আলোচনা করতে গেলে অবশ্যই তার মধ্যে রাজনৈতিক রং ঢুকে যাবে। তো রাজনৈতিক রং ঢুকে যাওয়ার মতো, সেটা নিয়ে আলোচনা করার মতো মানে এখনও আমার চ্যানেলটা, মানে আমি সেরকম জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাতে পারিনি যে রাজনীতি সেটা নিয়ে কথা বলবো। তবে এটুকু বলতেই পারি যে জিনিসটা হয়েছে, অবশ্যই যিনি আমাকে কমেন্টটা করেছেন তার কথায় অবশ্যই যুক্তি আছে, যে যেখানে আমাদের রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট ছিল, সেখানে কি করে সেই দিন কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষার অ্যারেঞ্জমেন্টটা হয়েছে সেটা মানে পোস্টপন করা হলো না। এটা তো চিন্তা করা উচিত, কারণ প্রত্যেকটা রাজ্যকেই একটা ফেয়ার
চান্স দেওয়া উচিত। জানতে হবে, বুঝতে হবে যে আমরা সবাই ভারতবাসী, তো রাজ্য আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু আমরা সব, দেশ তো এক। তো দেশের প্রত্যেকটা বাচ্চা, তাদের তো সমান অধিকার পাওয়া উচিত, সমান চান্স পাওয়া উচিত। শুধুমাত্র সেই বাচ্চাটা পশ্চিমবঙ্গ নামক রাজ্যে থাকে বলে, আর সেখানে অরেঞ্জ অ্যালার্ট, আর সেখানে একটা দুর্যোগের আশঙ্কা আছে, সেই জন্য সেটাকে উপেক্ষা করেও ওই পরীক্ষাটা ওই দিনই বহাল রাখাটা, এটা সত্যি খুবই মানে দুঃখজনক ঘটনা। এটুকু তো বলতে পারি, খুবই দুঃখজনক ঘটনা। তো যাই হোক, এটা তো মনে হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কি ভারতবর্ষের অঙ্গ নয়? তাদের পরীক্ষা দেওয়াটা কি কোনো দরকার, মানে কোনো ইমার্জেন্সি কোনো দরকারই নয়? এইটুকুই আমি বলতে পারি, কারণ যেখানে রাজনীতি সেখানে বেশি কথা না বলাই উচিত। এখনও সেই জায়গায় নিয়ে যেতে পারিনি নিজেকে, যদি নিয়ে যেতে পারবো অবশ্যই মানে খোলা মঞ্চে দরকার পড়লে আলোচনা করব। তো যেটুকু আমার মনে হয় বলার আমি সেটুকুই বললাম। তো যাই হোক, চলে আসি এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে। অনেকগুলো বিষয় নিয়ে। এই দালাল, দালাল তো একটা কথা সবসময় বলে যে আমাকে নিয়ে ছাড়া তোরা ভিডিও করতে পারিস না, আমাকে নিয়ে ছাড়া ভিডিও করতে পারিস না। আমি তো প্রচুর ওকে ছাড়া ভিডিও করি, প্রচুর। এমনকি সন্দীপকে নিয়েও ভিডিও করেছি, যেখানে ওর কোনো উল্লেখই নেই, কোনো না আগা আছে না পাছা আছে, কিচ্ছু নেই, কোনো উল্লেখ নেই। তো ও তো বলে ও দেখেই না। তাহলে যদি না দেখে, তাহলে ও বুঝবে কি করে যে কে এরকম আছে যে ওকে ছাড়া, ওর যে টপিকে কথা বলছে তাও ওকে ছাড়াই ভিডিও করছে। আমি অনেক এরকম প্রচুর ভিডিও করেছি, প্রথম থেকে যে ভিডিওগুলো করেছি সেগুলোতে তো ওর কোনো উল্লেখই ছিল না, কারণ ও তো তখন মানে অতটা ভালোভাবে ও টিনের দালালি শুরু করেনি। আমি যখন দুজনকেই প্রশ্ন করছি তখন তো ওর ওখানে প্রশ্নই ছিল না, ওর ওখানে কোনো উল্লেখই ছিল না। তাছাড়াও আরও প্রচুর এমন কন্টেন্ট আছে যেগুলো কিনা আমি ভিডিও করি, তার মধ্যে ওর কোনো রকম কোনো উল্লেখই থাকে না। এই আজকে একটা ভিডিও করেছি যেটা কিনা আমি সেন্সেশনকে নিয়ে করেছি, পম্পি অরিন্দমকে নিয়ে করেছি, সেখানে তো ওর কোনো উল্লেখ নেই। তো সেই ভিডিওটাকে কি ও ধরবেই না যে আমাকে ছাড়া ভিডিও করতে পারে না? তার মাঝখানে আমাকে তো নিশ্চয়ই সাইড করে রাখা উচিত না? যদি না করে তো ওই নিজে বোকা বানছে, আমার কিচ্ছু যায় আসছে না। তো যাই হোক, সেখানে অনেকগুলো কথা দেখলাম ও বলেছে গীতাদিকে প্রথমত আগের দিন তো যেভাবে পারলো, যা ওর মনে হলো যেভাবে, যেহেতু গীতাদি কেঁদে দিয়েছে, তো সেই কান্নাটা, চোখের জল, তো সেই চোখের জলটাকে ও ইস্যু বানাবে না, ইস্যু বানিয়ে হিস্যু করবে না? এটা কি হয়? গীতাদির চোখের জল বেরিয়েছে, আর সেই জলটাকে দিয়ে আনন্দে ওর এত আনন্দ হয়েছে যে ওর সব পুরো তলা সব ভিজে গেছে, পুরো ভিজিয়ে গেছে। কারণ তারপরেই বললো খুব আনন্দ হয়েছে, আমার আত্মা তৃপ্তি পেয়েছে। হ্যাঁ, আত্মার তৃপ্তি তো পাবেই। এদিকে একটা ভিডিওতেও বলবে যে কারোর খারাপ দেখলে, কারোর ক্ষতি দেখলে আমার মোটেই ভালো লাগে না, কিন্তু তারপরেই আবার কিন্তু অন্য ওই যে গীতাদিকে কষ্ট পেতে দেখে, অপমানিত হতে দেখে খুব আনন্দ পেয়েছি। তো দেখ, এই যে অপমানটা না খানিকটা গালাগালির মতো, যদি কেউ দেয়, যদি আরেকজন না নেয়, তাহলে আর কি করে সে অপমানিত ফিল করবে? কিন্তু যেহেতু গীতাদির ওনার সাথে আগে একবার কথা হয়েছিল, সেই জন্যই খারাপটা লেগেছে। আনন্দ তুই করছিস কর। তো তারপরও বললো কি, আবার সেই দেখলাম একটা প্রসঙ্গ তুলে নিয়ে এসছে। সেই প্রসঙ্গটা কি না, বাবা কেন চাকর। এর আগেও কিন্তু একবার ওর এই প্রসঙ্গ ছিল। অবশ্যই আপনারা সবাই জানেন কিসের জন্য এটা ছিল। এটাও ছিল হচ্ছে ওই এমএসএলদের ফ্যামিলিতে, মানে এমএসএলের যে মানে হাজব্যান্ড ওয়াইফ দম্পতি, সেই মহিলার যে ছিল কি যেন বলে, শ্বশুরমশাই, তাকে নিয়ে ও দিনরাত এই কথাটা বলতো যে বাবাকে খাটিয়ে মেরে ফেলছে। তো সেই বিষয়টা আবার নতুন করে দেখছি, ও বলছে যে একজনকে তো দেখেছিলাম বাবাকে মেরে দিয়েছিল খাটিয়ে একটা পরিবারকে, এবার এখন দেখছি সন্দীপকে, সে মানে ওর বাবাকে নাকি খেতে দেওয়া হয় না। বলছে যে ওর বাবাকে খেতে দেওয়া হয় সবার আগে। মিথ্যে কথা। উনি তো দেখছিলাম কি না ঠক করে ভাঙছিলেন, খোয়াগুলো ভাঙছিলেন, বাড়ির 4-5টা যে ঢালাই হচ্ছে ওরা নিজেরাই করছে, সেই ঢালাইটার জন্য খোয়া ভাঙছিলেন দেখছিলাম। উনি কখন খেয়েছে? তো একটা জিনিস আপনারা ভালো করেই জানেন যে সন্দীপ কিন্তু খেতে ওর কখনো 3টে, কখনো ওর 4টে বেজে যায়, ও 2:30টার আগে তো কখনো খায়ই না। আর মেসোমশাইকে আমরা জানি যে উনি 1টার মধ্যে খেয়ে নেন।
কৃষাণু আসে একসাথে, মানে এখন যে রুটিনটা ওদের হয়েছে, এর আগে তো অনেক আগে তো আরও আগে উনি খেতেন, কিন্তু এখন যেহেতু কৃষাণুর সাথে উনি স্কুলে যান, কৃষাণু আসে একসাথে ওনারা, তারপর কৃষাণুকে স্নান করানো হয়, উনি নিজে স্নান করেন, ফ্রেশ হন, হয়ে একেবারে মানে কৃষাণুকে খাওয়ানো আর ওনাকে খেতে দেওয়া, এই দুটো জিনিস শিলাদেবী একসাথে সারেন। তো অবশ্যই দর্শকরা বারণ করেছে যে কৃষাণুকে সবসময় খাওয়ানো দেখাবে না, আর মেসোমশাইও সেই জন্য দেখানো হয় না, কারণ সে সময় যদি সন্দীপ অন্য কাজগুলো ছেড়ে কৃষাণু কি খাচ্ছে সেটা ক্যামেরাবন্দি করতে আসে, জাস্ট বিকজ অফ বাবুও বসে, মানে ওর বাবু বসে এখানে খাচ্ছে বলে সেটাকে যদি করতে আসে, তাহলে ওর অন্যদিকে কাজগুলো দেরি হয়ে যাবে। আর দর্শকরা তো বারণ করেছে, আর দর্শকদের বারণ সেটা যে কি মারাত্মক জিনিস সেটা তো এই দালালের চেয়ে ভালো আর কেউ জানবে না, কারণ ওর দর্শকরাই তো বারণ করে রেখেছে, কিউআর কোডের মাধ্যমে কত টাকা তুলেছো খবরদার তুমি দেখাবে না। এটা তো দর্শকদের ওপর কাঁঠাল ভাঙেও, কত টাকা দিয়ে তুমি দিল্লিতে চিকিৎসা করিয়েছো খবরদার তুমি দেখাবে না, এরকম। তারপর হচ্ছে গিয়ে এই যে তুমি বলেছিলে যে 9,000 টাকা দিয়ে তুমি নাকি 39,000 টাকা দামের একটা OnePlus-এর ফোন পেয়েছো, সেইটার জন্য সেই যে কাগজটা, যে বিলটা যার মধ্যে লেখা আছে যে 9,000 টাকা ক্যাশ আর মানে তাহলে 30,000 টাকার ভাউচার আমি এনার কাছ থেকে নিলাম, সেই বিল তুমি কোনো দিনও দেখাবে না। তাহলে সব মানে ব্লগাররাই তো নিজেদের দর্শকদের কথাই শুনবে নাকি ওর কথা শুনবে, তাই না? তো ওর দর্শকরা যদি এত মারাত্মক জিনিস, যেগুলো কিনা একটা মানুষের ক্যারেক্টার, একটা মানুষের মানে ওভারঅল, মানে ক্যারেক্টার বলতে আমি ওই ক্যারেক্টার বলছি না, আমি একটা মানুষের যে মানে প্রতিচ্ছবি, একটা মানুষের যে প্রতিচ্ছবি, তার ট্রান্সপারেন্সি, সে কতটা ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, যে সমস্ত কিছু তার সাথে যা যা হয়, যেগুলো মুখে বলে সেগুলো যে সব সত্যি, সেগুলো বোঝানোর জন্য যে ডকুমেন্টসগুলো দেখানোর দরকার হয়, ওর দর্শকরা বারণ করে দেখাবে না। তাহলে ও যদি সেটা মানে, তাহলে সন্দীপের দর্শকদের কথা শুনে যে কৃষাণুর খাওয়া দেখাবে না যদি মেনে না দেখায়, আর সেক্ষেত্রে মেসোমশাইয়েরও খাওয়াটা আমরা না দেখতে পাই, তাহলে এত অবাক হওয়ার কি আছে, তাই না? তাও তো মেসোমশাইকে মাঝে মধ্যে খাওয়াতে, মানে খাওয়া যে উনি খান একসাথে, যখন ওদের হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কাজকর্ম সারা হয়ে যায়, যখন একসাথে খান, তখন তো দেখা যায়। আর বিশেষ করে রাতের বেলা কিন্তু ওরা মোটামুটি সবাই একসাথে খায়। কখনো কি হয়, যেটা সন্দীপ নিজেই বলে, ওর যদি মনে সেরকম থাকবে ও তো বলবেই না, ও তো বলবে হ্যাঁ বাবু খেয়ে চলে গেছে। কিন্তু সন্দীপকে আমি বলেছি, এটা ও বলেছে যে বাবু তো ওইখানে ছিল, তো কখন না ঘুমিয়ে পড়েছে, বাবুর খাওয়া হয়নি, আবার বাবুকে ডেকে তারপর খাওয়াবো। তো এখন মনে হয় মেসোমশাই এখন আর ওই ঘরটায় মনে হয় থাকেন না, এই ঘরটাতেই থাকেন, মানে নতুন মানে নিচে যে ঘরটা আর কি আগে সন্দীপের বেডরুম ছিল, সেখানেই মনে হয় থাকেন। তো যাই হোক, সেক্ষেত্রে ও তো চাইলে বলতো না, কিন্তু সমস্ত কিছু বলে। তো আজকে যে দালাল এত বড় ডায়লগ মারছে, এত বড় ডায়লগ খাওয়া নিয়ে, বাবাকে টেক কেয়ার করা নিয়ে এত কথা সন্দীপকে বলছে, সে মানে তার বাড়িতে যে মানে তার হাজবেন্ড, যাকে সবাই ভেরু দাদা বলে, তো সেই ভেরু দাদা, সে তো একটাই মাত্র ছেলে, সে তার বাবা মায়ের কি টেক কেয়ার করে? দুদিন আগেই ভিডিওর মধ্যে শুনলাম যে আমার শাশুড়ির কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল, শ্বশুর শাশুড়ির শরীর খারাপ হয়েছিল, সেক্ষেত্রে তারা কি করেছে না, তারা গেছে মাসি শাশুড়ির বাড়িতে, সেখানে থেকেছে। কেন? একটাই মাত্র ছেলে আর তার একটাই মাত্র বৌমা, সে টাইম টু টাইম রান্না করে একটুখানি তাদের দিতে পারেনি, তাদের একটু টাইম টু টাইম রান্না করে তাদের সেবা যত্ন করতে পারেনি। মানছি উনি দেখান হচ্ছে গিয়ে সোদপুরেই একটা ডাক্তার, যে এই ডাক্তারটা ছাড়া আমি কাউকে দেখাবো না, এটা থাকে। তো সেক্ষেত্রে তারা মাসির বাড়িতে যাবে, একটা দিন ডাক্তার দেখাবে, তারপরের দিন দরকার পড়লে থাকবে, থেকে পরের দিন চলে আসবে। কিন্তু মাসের পর মাস একজন বৃদ্ধা তারা তাদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে রয়েছে। তার কারণটা কি? কারণ তারা ভালো করেই জানে যে এই সময় আমাদের যে শরীরের কন্ডিশন, সে সময় আমাদের যে যত্নটা দরকার, টাইম টু টাইম ওষুধ,
টাইম টু টাইম খাওয়া, সেটা আমাদের গুণধর বৌমার দ্বারা কোনো দিনও হবে না, কোনো দিনও হবে না। সেই জন্য যে একটা মাত্র বৌমা, তার শ্বশুর শাশুড়িও তো বাবা মায়ের সমান, তো সেই বাবা মায়ের এইটুখানি যত্ন আত্মি, এইটুখানি সেবা করতে পারে না, সে আবার অন্যের বাবা মায়ের সম্পর্কে যখন কথা বলে, সেগুলো যারা গেলে আমি শুধু ভাবি যে এ বেশি ভণ্ড না ওর দর্শকরা বেশি ভণ্ড, কে বেশি ভণ্ড? তারাও মনে হয় এক একজন বাড়িতে কোনো রকম কোনো কর্তব্য করে না, আর এর কাছে ডায়ালগ মানে শোনে যে কি কর্তব্য করা উচিত, কি করা উচিত, কি করা উচিত, এটা সবসময় দালাল খুব ভালো করে বলে, কিন্তু ও কি করেছে জীবনে সেটা ওকে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না, বলবে না। তো এরকমভাবে বৃদ্ধ একটাই মাত্র ছেলের বৌমা, সে দেখতে পায় না, যেখানে কিনা যাদের বাড়িতে দিনের পর দিন রয়েছে, যাদের বাড়িতে রয়েছে। আজকে আমি অবাক হয়ে যাই শুনে, একটা ভিডিওর মধ্যে শুনলাম যে যখন লকডাউন হয়েছিল, আমরা সবাই জানি লকডাউনে ওর শ্বশুরমশাই ওদেরকে বসিয়ে বসিয়ে গিলিয়েছে। তো সেই লকডাউনের সময় মানুষের যখন ইনকাম ছিল না, তখন আমরা কি করেছি, যতটা বুঝে চলতাম তার চেয়ে আরও অনেক বেশি বুঝে চলেছি। কিছু মানুষ আছে যারা বাড়িতে বসে বসে পুঁজি ভেঙে খেয়েছে, কি করবে, কিছু করার নেই, ব্যবসার পুঁজি ভেঙে খেয়েছে, বা যাদের মানে তাদের পুরো ব্যবসাই পুরোপুরি বন্ধ, কি করবে তারা? তখন তারা কি করেছে, যতটা কম বুঝে চলা যায় তারা বুঝে চলেছে। তবে এ কি করেছে, এ সেখানে এই ইউটিউবের থেকে ইনকাম করবে বলে রাক্ষসের মতো গান্ডে পিণ্ডে গিলেছে। লকডাউনের সময় চিন্তা করে দেখুন, লকডাউনের সময় ওর বরের কোনো ইনকাম নেই, ওর শ্বশুরমশাইয়ের একটা যে পেনশন, সেটা একটা লিমিটেড পেনশন, সেই পেনশন থেকেও বৌমাকে শখ পূরণ করার জন্য, ইউটিউবার হওয়ার জন্য গোটা মুরগি, তারপর আরও অনেক কিছু এনে দিয়েছে, যে ইটিং শো, কি বড় বড় এমনিতেই তো ওর ঠোঁটটা দেখেছেন বেবুনের পোদের মতো, সেই পোদ নিয়ে যখন করে গিলতো না, এক একটা পুরো একেবারে আস্ত পাঠা গিলে খাওয়ার মতো, ওর দম আছে সেরকম, দেখছেন না ভেড়া গিলে খায়, তো তেমনি। ভাবুন, সেই যে শ্বশুর শাশুড়ি ওর এই আবদার মেটানোর জন্য ওকে এরকম গান্ডে পিণ্ডে গিলিয়েছে, তাদের সম্পর্কেও বলে কি, যে এখনো বলে, দুদিন আগেই এই টিনের ক্ষেত্রে বলছিল যে আমি জানি কীরকম কষ্ট হয়, খাওয়া নিয়ে যখন কেউ খোটা দেয় কি কষ্ট হয়, আমি বুঝি ভালো করে, আমি বুঝি। তাহলে ভাবুন, যারা লকডাউনে ওকে ইটিং শো করিয়েছে, সেই মানুষগুলোকেও ও ছোট করতে এক মুহূর্ত ছাড়ছে না। কদিন আগে ভিডিওর মধ্যে বলেছে এরপর ইন্টারেস্টিং ব্লগ হবে, আমার ইন্টারেস্টিং ব্লগ হবে। তো ইন্টারেস্টিং কিভাবে করবে আপনাদের কি মনে হয়? এই শ্বশুর শাশুড়ি আর বা মানে শ্বশুর বাড়ির কেচ্ছা, বাপের বাড়ির কেচ্ছা সব বসে বসে বেচবে, আর কিছুই না। বলেছিল যখন এই বান্ধবীর সাথে লেগেছিল, তখন বলেছিল আমাদের তো প্রচুর আছে কেচ্ছা, তোমার কাছে অনেক গল্প আছে, আমি জানি, তুমি যদি সেগুলো বলো আমার কিচ্ছু করার থাকবে না। তার মানে বুঝতে পারছেন যে কি সব শেয়ার করে রেখেছে। আর তারপর প্রথমে বলেছিল যে বাট আমার কাছে তোমার কিছু নেই, কারণ তোমার তো সেরকম কিছু বলার মতো আমার কাছে নেই, তুমি তো সেরকম কিছু করোই নি। পরবর্তীকালে মানে তখনও মনে হয় মনের মধ্যে আসছিল যে সুগার মাম্মি, যাকে আর কি আই মিস ইউ বলেছে, সে একবার অন্তত সাড়া দেবে, তো সে দিয়েছে লাথি, তাই জন্য এবার তারপর বলতে বসেছে যে তার কাছে লাথি খেয়েছে, দেখেছে আর কোনো রকমভাবে ওটাকে আর মানে করা যাবে না, মোল্ড করা যাবে না। তখন কি বলেছে যে যখন মানুষ কেউ কারোর সাথে কোনো কথা শেয়ার করে, তখন কিন্তু অপরজনও শেয়ার করে, তুমিও অনেক কিছু শেয়ার করেছো ছোটবেলা, আনাতানা অনেক কিছু, বাচ্চা ছোট ছিল, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব বলবো এরকম করে বলেছে। তার আগে কি বলেছিল, ওনার কিছু বলার মতো নেই, তার মানে বানিয়ে নিল কোনো একটা এদিক থেকে ওদের কোনো একটা কিছু হয়েছে মনে হয়, কোনো ঘটনা, সেটাকেই নোংরা একটা ইঙ্গিত দিয়ে বলে তো দিল। কারণ ওই বারবার বলেছে, ওর নিজের ভিডিওর মধ্যে স্বীকার করেছে যে একটা মিথ্যাকে যখন জোর গলায় বারবার বলা হয়, তখন দর্শকদের মনে এটা আসে যে এতবার করে বলছে যখন, তাহলে হয়তো সত্যি। আর এই জিনিসটাই খাটিয়ে আজকে ও এইরকম অবস্থায় পৌঁছেছে। প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করে দেখুন, MSLদের ক্ষেত্রেও গোপন সূত্রের কথা ও জোর গলায় বলেছে, সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছে
যে এতবার এত জোর দিয়ে বলছে যখন যে আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, সময় মতো দেবো, সময় যখন আসবে ঠিক আমি দেব, তোমরা ওখানে যেও না, ওদের ভিডিও দেখতে হবে না, আমি যেটা বলছি সেটা শোনো, জোর গলায় এরকম করে বলে গেছে। প্রচুর মানুষ সেটা বিশ্বাস করেছে। আজ ও নিজের ফর্মুলা নিজেই দর্শকদের কাছে তুলে ধরছে, তার সত্ত্বেও ওর ওই মানে গান্ধারী দর্শকগুলো হা করে বসে রয়েছে। বসুক, তাদের আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, করবেই। কিন্তু বলছি যারা নতুন আছেন তারা এই ফাঁদে পা দেবেন না। ও নিজেই কিন্তু নিজের ফর্মুলা বলছে যে একটা মিথ্যাকে যখন জোর গলায় অনেকবার করে বলা হয় তখন দর্শকদের মনে এটা গেঁথে যায় যে জিনিসটা দিনের পর দিন ও প্রত্যেকটা মানুষের সাথে করছে। নোংরা মেয়ে ছেলে কোথাকার একটা। তো বুঝতে পারলেন? তো যাই হোক, ওর শ্বশুর বাড়ি, ওর বাপের বাড়ি প্রচুর কেচ্ছা রয়েছে। আজকে দেখলাম বলছে গীতাদির মতো একজনকে বলছে যে তোর বাপ আমার চ্যানেলটা খুলে দেয়নি, যে তুই যেটা বলবি আমার সম্পর্কে তুই গেছিস চুগলি করতে। বাপ খুলে দেয়নি। তোর চ্যানেল যেমন গীতাদির বাপ খুলে দেয়নি, তেমনি তুইও সবার বাপ হতে চাস না। যার যেটা মনে হবে সে সেটা নিয়ে ভিডিও করবে। তুই কে? তুই কেন মুখ বন্ধ করবি কারুর? তোকে যদি বারণ করা হয় তুই কি শুনবি যে একে নিয়ে ভিডিও করো না, তাকে নিয়ে ভিডিও করো না? তুই তো ঠিক করবি। তো যাই হোক, আমাকে নিয়ে এখন ভিডিও করা বন্ধ করেছে, কিন্তু আমার পেছনে লাগিয়েছে একজনকে। আর মানে সত্যি রিম্পা, আজকে তোমার উপর আমার খুব খুব মানে গতকালকেই খুব রাগ হয়েছে। কি বলো তো, ভীষণ রাগ হয়েছে তোমার উপর আমার। তো এটাই থাম্বনেলে দেবো। তো কি দেখলাম যে রিম্পা একটা ভিডিও করেছে, দেখতে গেলাম, তো সেখানে পুরোটাই শুনলাম। তার মধ্যে ও আমাকে যে অংশটুকু বলেছে সেটার উত্তর দিই। আমাকে বলছে যে সীতাদি তুমি কি নিজের স্ট্যান্ডার্ড ভুলে গেলে, যে ওর কলা নিয়ে তুমি কথা বলেছো? না না না, ওর কলা নিয়ে আমি বলিনি। আমি বলেছি কি বলতো, আমাদের সোমনাথকে ছোট করার জন্য যে ওর কলার দিকে নজর দিয়েছে, তাই বলেছিলাম যে তুই নিজের কলাটা দিয়ে দেখ আগে ভাই, তোর নিজেরটা দেখ। কলার দিকে নজর দেওয়ার আমার কোনোই ইচ্ছা নেই। হ্যাঁ, মানে ওই যে জঘন্য মানে হাফ প্যান্টটার যে অবস্থা, জেলে অবস্থা হয়ে গেছে, সেটা নিয়েই বলেছিলাম যে তুই আগে নিজের বরকে দেখ। অন্যের বরকে নিয়ে কথা বলার আগে তুই নিজের বরকে দেখ। ওর বরের দিকে বাবারে তাকানো নইবচো। তা আজকে তারপরের দিনের ভিডিওতে দেখলাম আবার কলার খোসা শুকাতে দিয়েছে ওদের ছত্রিটার মধ্যে। মানে এর দুধের বাটি, ওর কলার খোসা সব হচ্ছে দর্শনীয় জিনিস। বাপরে বাপ, কি রুচি। তো যাই হোক, তুমি আবার এটা বললে যে ওই যে একজন আছে মানে যার আর কি হাতের মধ্যে সবসময় পটি। বাবা, ওই যে হাত, ওই দিয়ে ছুঁচলে মানুষের লেগে থাকবে। আর সেই হাতগুলো এরকম করে মুখের সামনে নিয়েছে ভিডিও করে, তার ভিডিও আমি এখন আর দেখি না। তুমি বলেছো, তার সত্ত্বেও আমার দেখার কোনো ইচ্ছা নেই। সে যে আমাকে যা বাচ্চা, এই বাচ্চা, সেই বাচ্চা সব বলেছে, সেগুলো বলেছে, আমি তো নিইনি। এই যে ওর যে মালকিন, ওর যে মনিব, সে যে সীমাকে এত গালাগালি দিল বা সীমাও ওকে দিল, ও যেরকম নেয়নি তেমনি আমিও নিইনি। তোর এই বাচ্চা সেই বাচ্চা সমস্ত কিছু ওর মুখে থেকে গেছে। তা দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমাকে নিয়ে ভিডিও করে ভিউজ দেখবে 2500-এর ওপরে, যেখানে কিনা সিলভার প্লে বাটনওয়ালা সব ব্লগারদের নিয়ে কথা বলছে, সেখানে ভিউজ দেখবে 500 যায়নি, 500-700 এরকম। কিন্তু আমাকে নিয়ে ভিডিও করে তার ভিউজ হয়েছে 2000, মানে 2500-এর ওপরে। দেখতে গেছিলাম যে ভিউজটা কি হয়েছে, কি বলেছে। আমি সত্যি তুমি যেটুকু বলেছো যথেষ্ট। কারণ হচ্ছে গিয়ে ওনার ওই যে কথা, ওই কথার মধ্যে কোনো যুক্তি থাকলে তবে তো শুনবো। তো কোনো কথা নেই, মানে যুক্তি মানুষের তখনই থাকে যখন কোনো মানুষ কারোর গোলামি করে আর যুক্তি থাকে না, তাই না? তো উনি হচ্ছে এই যে দালাল যে চারানা আটানাগুলো ছিল তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে একদম খোটা শিক্ষা বলে না, খোটা শিক্ষা, ওটা কোথাও চলবে না। আর ওর আর কিচ্ছু করার নেই। সেই জন্য ও এখনও এই দালালের পেছন, দালালের সব কিছু চেটে চলেছে। তো যাই হোক, দালালের যুক্তি অনুযায়ী দালালকে নিয়ে আমরা ভিডিও করি, তাহলে দালাল হচ্ছে আমাদের নাকি অন্নপূর্ণা। তাহলে এই যে যার কথা তুমি বললে, যার এখানে চাউমিন, তো সে আমাকে নিয়ে ভিডিও করে দারুণ ভিউজ হয়েছে, তো আমি তো ওর অন্নপূর্ণা, তাই বলবো কি? আমি কখনো না। তবে আমি ওর লাকি, এটুকু বলতে পারি। অন্নপূর্ণা এখানে কেউ কারুন না, যে নিজেকে অন্নপূর্ণাও বলছে না, তো সেও জাস্ট শুধুমাত্র কি বলবো, ভগবান ওপরে তাকিয়ে হাসছে।
তো যুক্তিটা দিয়ে বোঝালাম যে যেই যুক্তিতে ও বলতে পারে তাই সেই যুক্তিটা আমরাও বলতে পারি, তাই না? আমাদের নিয়েও অনেকে ভিডিও করে। তো কিন্তু অন্নপূর্ণা কেউ কারুর হতে পারে না, প্রত্যেকে নিজের নসিবে লিখে নিয়ে এসছে। হ্যাঁ, তবে বলতে পারি যে আমি ওর ক্ষেত্রে লাকি, এরকম আমি ওর ক্ষেত্রে না, আরও অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আমি লাকি। যে আমাকে নিয়ে ভিডিও করলে যারা বড় বড় ব্লগার থেকেও ভিউজ বেশি হয়, তাহলে করুক, করে যাক, আমার কোনো আপত্তি নেই। এই বাচ্চা সেই বাচ্চা ও বলে যাক, আমি তো নিলাম না, ওর কাছেই রয়ে গেল, তাই তো? তাহলে তোমায় উত্তর দিয়ে দিলাম, ওর স্ট্যান্ডার্ডে নাবার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু ভিডিওর মধ্যে যেটা বলবো সেটা তো আমাদের দেখবো, সেটা তো বলতেই হবে। অন্যের বরের কলা নিয়ে কথা বলবে তো নিজের বরের আগে দেখুক কি অবস্থা হয়ে রয়েছে। এই বাবা কি বলবো, আমি প্যান্টের কথা বলেছি, প্যান্টটার কথা বলেছি, সেটা নিয়েই কথা বলেছি যে বরটাকে অ্যাটলিস্ট একটা ভালো প্যান্ট পরা। সোমনাথ তো যখন অ্যাডজাস্ট করছিল তখন ভেতরে প্যান্ট পরেছিল, হাফ প্যান্ট পরেছিল, হাফ প্যান্টটাকে ফুল প্যান্টের মধ্যে গুঁজছিল, কিন্তু ওর তো চোখটা ওখানে গিয়ে আটকে গেছে। কি করবে, যার যেটা নেই সেটাই তো দেখবে, তাই না? তো ওই জন্য ওর নেই বলে সেই জন্য ওটা নিয়ে পড়েছে, ঠিক আছে? তো যাই হোক, এবার ভিডিও শেষ করে দেবো, কিন্তু শেষের আগে একটা কথা অবশ্যই বলবো। সেটা কাকে নিয়ে? অবশ্যই আমাদের অনেকদিন কথা হয় না, ঝিঙে দাদা। তো ঝিঙে দাদার আজকে একটা ভিডিও দেখলাম, তো সেখানে উনি দেখলাম যে বলছে যে কত এই যে ঝড় জলের জন্য কত মানুষের পাশে নাকি গিয়ে দাঁড়িয়েছে, একটা মানুষের পাশেও দেখলাম না দাঁড়াতে। ওই যে বেরিয়েছিল, মনে আছে যে দালাল বলল জল মেশানো, ভালোই হয়েছে না জল মেশানো? তো আমি বলেইছিলাম কেউ এসছিল কি বলেছিলাম না? তো একটা জিনিস দেখলাম, যেই ইট ভাটাটার কথা ভিডিওর মধ্যে বলছিল যে ইট ভাটার মধ্যে না ভীষণ জল ঢুকে গেছে, তো ও তো বাড়িতেই ছিল, তাহলে খবরটা এলো কি করে? 4 চাকা করে খবর এসেছে, বুঝতে পারছেন? তাহলে আমার কথাগুলো যে ঠিক, সেই কথাগুলো আপনারা মিলিয়ে দেখে নিচ্ছেন তো? আজকে পুরো ভিডিওর মধ্যে খটং প্রচুর আওয়াজ হচ্ছে আমি জানি, তো যেটা আপনারা কালকে আমার ব্লগে দেখতে পাবেন, আমার মেয়ে একটা রান্না করছে, এমন খটংকট আওয়াজ হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো দাদা আবার যেটা ভিডিওটা করেছে তার মধ্যে লিখেছে এই সময় এই দুর্যোগের মধ্যে অনেকেই অনেক উঁচু বিল্ডিংয়ের মধ্যে বসে, কেউ জানলা দিয়ে না হয় বারান্দায় বসে চা কফি খাচ্ছে, আর উনি নাকি সরজমিনে নেমে মানুষের হেল্প করছে। কোথায় হেল্প করলে উনি? মানতাম কিছু শুকনো খাবার, বিস্কিট হানা নিয়ে গেছে, মানুষকে দিচ্ছে, যারা কিনা বাড়িতে থাকতে পারছে না, যাদের বাড়িতে ঘরে জল ঢুকে যাচ্ছে, তাদের বাচ্চাদের জন্য কোনো খাবার নিয়ে গেছে, খাবার তৈরি, একটু খিচুড়ি তৈরি করে নিয়ে গেছে প্যাকেটে করে, ওই যে ফয়েলে করে দিচ্ছে, তাহলে নয় বুঝতাম। যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গা, তার মাঝখানে যেখানে জল দেখেছে, যেখানে নদীটা দেখেছে, সেই নদীর কোন রাস্তা আমরা সব চিনি, তো সেই নদী দেখেছে, সেই নদীতে কত জল, সেইগুলো দেখিয়ে এটাকে একটা সুন্দর কন্টেন্ট, যে বাবা আমি রাস্তায় বেরিয়েছি দেখতে কোন মানুষের কি হলো। সত্যি পারেনও বটে, পারেনও বটে, তবে ভালো এরকম দেবেন, সেখান থেকে আসল ঘটনাগুলো তো বেরিয়ে আসে না? তো ঘটনাগুলো বেরিয়ে আসলেও যদি না থাকে তাহলে তো 100% এই ঘোড়াকে ওই খবর দিয়েছে, হয়তো শুনতে পেয়েছে। তবে আমি যতদূর জানি ফোকলাও ছিল, সবাই মিলেই আর কি মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, আরে জল মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, তো সেরকম হয়েছে। বাবা সত্যি এনজয় করে রিমাল আবার কি বলছে, কি মাল তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।